হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সব ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করছি। সেটা হচ্ছে ওবিসি সংক্রান্ত যে গতকালকে নোটিশ প্রকাশিত হয়, যেটা বিসিডব্লিউ ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে যে নোটিফিকেশান দেয়, সেই নোটিফিকেশানের ভিত্তিতে সমস্ত চাকরি প্রার্থী যারা অ্যাসপিরেন্টস রয়েছেন তাদের জন্য কিন্তু একটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই যে ওবিসি সংক্রান্ত যে ব্যাপারটা, যেটা নিয়ে 2024 সালের যে কলকাতা হাইকোর্টের রায়, তারপর দীর্ঘদিন ধরে যে সুপ্রিম কোর্টে চলা মামলা, তারপর সরকারের বদল এবং সেখান থেকে সরকারের যে 2024 সালে যে 22 মে কলকাতা হাইকোর্টের যে 66টা কাস্ট বা ক্যাটাগরিকে মান্যতা দিয়ে যে তালিকা প্রকাশ, এবং সেখান থেকে এই যে নোটিফিকেশনের সফর, সেখানে কিন্তু একটা চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে। অর্থাৎ এই ওবিসি সংরক্ষণ সত্যি নিয়ম কিন্তু বোঝা দেয়। তো সমস্ত নিয়োগ, যেখানে এসএলএসটি নিয়োগ প্রক্রিয়া প্রায় থমকে শেষ মুহূর্তে গিয়ে, ডাব্লিউবিপি রিক্রুটমেন্টগুলো প্রায় থমকে শেষ মুহূর্তে গিয়ে, এমনকি প্রাইমারি 2025 যে ইন্টারভিউ, সেটাও কিন্তু ভোটের পর থেকে থমকে এবং এই মুহূর্তেও থমকে রয়েছে এই সংরক্ষণ নীতির ব্যাপারে। তো কী কী তথ্য উঠে আসছে নোটিফিকেশানে, আমি একদম ডিটেলস যেটুকু লাইন রয়েছে, যেটা না পড়লেই নয়, না বুঝলেই নয়, সেই লাইনটুকু আমি বোঝানোর চেষ্টা করবো ভিডিওর মধ্য দিয়ে। এবং আগামী যে রিক্রুটমেন্টগুলো রয়েছে, যেগুলো বললাম, ডাব্লিউবিপি হোক, এসএলএসটি 2025-26 হোক, বা যে প্রাইমারি রিক্রুটমেন্ট যে 25-26 যেটা ইন্টারভিউ, এক্ষেত্রে কী ঘটতে চলেছে, অর্থাৎ কোন নিয়ম প্রযোজ্য হবে, 7% নাকি 17%, ওবিসি এবি ক্যাটাগরি থাকবে কি থাকবে না, বা যে রিক্রুটমেন্ট রুলস বা নিয়মে যে ওবিসি এবি ক্যাটাগরি ভিত্তিতে যে ভ্যাকেন্সি দেওয়া ছিল, সেখানে কি পরিবর্তন ঘটতে চলেছে, এই সমস্ত তথ্যগুলো এক এক করে ছোট আকারে বা সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। ডিটেলস ভিডিও যদি কেউ চান অবশ্যই কমেন্ট করবেন। প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে ডিটেলস আমি তথ্য নিয়ে আসার চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে। তো এখান থেকে নোটিফিকেশানের তথ্য এবং যা কিছু বলা রয়েছে তার ভিত্তিতে কি হতে পারে অ্যাজাম্পশন হিসেবে, সেই তথ্যটুকুই শেয়ার করার চেষ্টা করব। তো সকলেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন অবশ্যই বলবো গুরুত্বপূর্ণ আপডেট, নিউজ, তথ্য, কেস আপডেট সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো প্রথমত আপনাদের যে নোটিফিকেশান, সেটা আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে গতকালকের যে নোটিফিকেশান পাবলিশ হয়, যার মেমো নাম্বার। অনেকেই প্রথমত এটা ক্লিয়ার করি, যে অনেকে প্রশ্ন করছিলেন যে এটা 2024 দেওয়া রয়েছে। দেখুন, এটা বলে রাখি, ডিপার্টমেন্টাল নোটিফিকেশান বিসিডব্লিউ ডিপার্টমেন্টে কোনোভাবে এটা পাবেন না। এটা কিন্তু নোটিফিকেশানের 7/8/2026 পাবলিশ হয়, যেখানে এর আগে গত দুদিন আগে আপনারা দেখেছেন সম্ভবত শুক্রবারে, যে এসএলএসটির ব্যাপারে একটা ওবিসি সংক্রান্ত মামলা চলছিল, যেখানে বিচারপতি ম্যাডাম অমৃতা সিনহা ম্যাম জানিয়েছিলেন যে আপনারা যদি এই ওবিসি নিয়ে যদি পড়ে থাকেন, তাহলে লেফট সাইড এবং রাইট সাইড হবে, শেষে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টে গিয়েও কী হবে, মামলাটা থমকে থাকবে, একটার পর একটা তারিখ পে তারিখ পড়বে। সেখানে কী হবে, যে নিয়োগ প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে যতটা জট আগে ছিল তার থেকেও কিন্তু দীর্ঘসূত্রতার মধ্য দিয়ে জট কিন্তু পাকাবে। তো এক্ষেত্রে সরকারকে একটা নির্দিষ্ট নির্দেশ বা একটা আদেশ বলা চলে দেওয়া ছিল, বা বলেছিলেন তিনি ম্যাডামে, যে আপনারা একটু হলেও নিজের মতো করে, যাতে করে এই যে ঝামেলাগুলো তৈরি হচ্ছে দীর্ঘদিন ধরে 2022 বা তার আগে থেকেও, সেগুলো যেন আর না হয়, এবং চাকরি প্রার্থীদের সাথে যেন একটু বিনয়ের সাথে বিষয়গুলো দেখে নিয়োগ প্রক্রিয়াগুলো করা উচিত। তো এবার এই যে নোটিফিকেশান পাবলিশ হয়েছে, এখানে অনেক কিছু রুলস নিয়ম বলা রয়েছে, যেখানে 17% ব্যাপারে কী হলো, 7% ব্যাপারে কী হলো, কলকাতা হাইকোর্টে যে লিস্ট বা ক্যাটাগরি 66টাকে রাখলো, তারপরে নতুন এর আগের রাজ্য সরকার টিএমসি আমলে যে সরকার ছিল, এর আগের সরকার কি করলো, আবার নতুন করে ওবিসি এবি তালিকা প্রকাশ করলো, সেখানে আবার ক্লারিফিকেশন দিল, শেষ পর্যন্ত সেটা কলকাতা হাইকোর্টে গেল, এবং কলকাতা হাইকোর্টে কী করলো ব্যাপারটাকে, যে আপনারা কোনোভাবেই কমিশনে অর্ডার না নিয়ে, কোনো যাচাই তথ্য না করে এই যে ওবিসি ক্যাটাগরি বা কাস্টগুলো প্রকাশ করেছেন, তাতে করে আরও সমস্যা তৈরি হয়েছিল। দেখা গেল বর্তমান সরকার যখন আসে, তখন কি করলো, এই যে কলকাতা হাইকোর্টের রায় 2022 সালের রায়, সেটাকে কিন্তু মান্যতা দিয়ে এই 66টা কাস্টকে কিন্তু রাখার জন্য একদম পুরোপুরিভাবে
বদ্ধপরিকর হয়ে দাঁড়ালো। তাতে কি হলো, এই যে ওবিসি এ এবং বি এটা দুটোই বাদ দিয়ে কি করলো, শুধুমাত্র এটা থেকে টেনে আনলো কি ওবিসি ক্যাটাগরি, যেখানে ওবিসি ক্যাটাগরির মধ্যে 66টা তালিকাকে শুধুমাত্র মান্যতা দেওয়ার জন্য সরকার একদম বদ্ধপরিকর হয়েছেন। এবার আসি যে শেষের লাইনটা বা শেষের যে নোটিফিকেশন পেজটা, দুটো পেজের যে তথ্য সেটা একটু আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ঠিক আছে, তো সম্ভবত এই পেজটা এবং শেষের যে একটা পেজ রয়েছে আমি দেখাই প্রথমত পেজগুলো, তারপরে ক্লিয়ার হয়। ঠিক আছে, এই যে দুটো পেজের ব্যাপারটা আপনাদের বলি। এখানে দেখুন একটা লাইন যেটা শেষের বলা রয়েছে, এই লাইনটার আমি বাংলা মানে আপনাদের সামনে একটু দিই। ঠিক আছে, তারপরের পেজের লাইনটাও আমি বাংলা মানটা দিচ্ছি, তাহলে ব্যাপারটা একটু হয়তো ক্লিয়ার আপনাদের সামনে হবে। তো দেখুন এখানে কি বলা হয়েছে না, চলমান নিয়োগ সংক্রান্ত তথ্য চাওয়ার ব্যাপারে। তো বিভিন্ন নিয়োগকারী সংস্থা অর্থাৎ ডাব্লিউপি হোক, প্রাইমারি বোর্ড হোক, এসএলএসটি অর্থাৎ এসএসসি বোর্ড হোক বা কর্তৃপক্ষের কাছ থেকে বর্তমানে চলা নিয়োগ প্রক্রিয়াগুলির অবস্থা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। অর্থাৎ কমিশন, রাজ্য সরকার সম্পূর্ণভাবে তথ্যগুলো নিয়েছেন। সেখানে রাজ্য সরকার আইনজীবীদের মতামতও নিয়েছেন। কি করেছেন না, 22 মে 2024 যে কলকাতা হাইকোর্টের রায়ের পর সংশোধিত ওবিসি সংরক্ষণ নীতি কোন কোন নিয়োগে প্রযোজ্য হবে এই বিষয়ে মতামত নেন অ্যাডভোকেট জেনারেলের কাছ থেকে, লিগাল রিমেম্বারেন্স ওয়েস্ট বেঙ্গল ওনাদের কাছ থেকে, ভারতের সলিসিটর জেনারেল রয়েছেন অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, তাদের মাধ্যমে কিন্তু যে তথ্যগুলো বা বিশেষ যে উপদেশগুলো চান। তো এখান থেকে দুটি বিষয় উঠে আসছে। একটা কি না, একটা হচ্ছে 22 মে 2024 আগে শুরু হওয়ার নিয়ম। এই লাইনগুলো কিন্তু একটু বোঝার চেষ্টা করুন সকলেই, যারা ভিডিওটি দেখছেন হয় একবার না হলে দুবার বোঝার চেষ্টা করুন। তো 22 মে 2024 আগে নিয়োগের ক্ষেত্রে কি বলছে না, যেসব নিয়োগ 2024 সালের 22 মে আগে শুরু হয়েছিল এবং 1 মার্চ 2011 লেবার ডিপার্টমেন্টের যে নোটিফিকেশন ছিল সেখানে যে 100 পয়েন্ট রোস্টার ব্যবহার করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, সেখানে ওবিসি 10% ছিল এবং ওবিসি বি 7% প্রযোজ্য ছিল। এবং এই ব্যবস্থা তখনকার যে 179টা ওবিসি শ্রেণী সেটাকে প্রযোজ্য বলে ছিল। অর্থাৎ এখানে যে সিপিএম বামফ্রন্টের আমলে এবং টিএমসির আমলে, এই দুটো আমলে যে ওবিসি ছিল আর কি ক্যাটাগরি কাস্ট 2011 বা তার আগের কথা বলা হচ্ছে, এবং সেখানে যেহেতু রায়টা বা যে রায়দান করা হয়েছিল কলকাতা হাইকোর্টে সেটা কত 22 মে 2024। তো এক্ষেত্রে যেহেতু সরকারের কোনোভাবে বা কলকাতা হাইকোর্ট কোনোভাবেই পদক্ষেপ এখানে গ্রহণ করেননি, ফলে এই যে 22 মে 2024 বা তার আগে নিয়োগ প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে কোনো ব্যবস্থা বা রাজ্য সরকার কোনো এফেক্ট ফেলাবে না বা পড়ার চেষ্টা করবে না সেই সমস্ত নিয়োগের ক্ষেত্রে। অর্থাৎ এখান থেকে এরা সিকিওর রয়েছে তাদের নিয়োগ প্রক্রিয়া। ঠিক আছে, কিন্তু গল্পটা হচ্ছে 2024 সাল থেকে। কারণ কি 2024 সাল থেকে ডাব্লিউপি যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয় নোটিফিকেশনে। তো 10 জুন 2025 এখানে দ্বিতীয় যেটা বলা হচ্ছে 10 জুন 2025 থেকে 18 মে 2026 মধ্যে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়াগুলো বলতে কি বোঝায়, শুধুমাত্র যে নোটিফিকেশন উপরে ভিত্তি করবে নাকি নিয়োগ প্রক্রিয়াগুলো যখন থেকে কন্টিনিউয়াসলিভাবে চলছে সেটা, এটা নিয়ে প্রথমত একটা প্রশ্ন। কারণ এখনও পর্যন্ত ডাউট কেউ ক্লিয়ার করতে পারেনি। জানি না সরকার এখান থেকে বিভিন্ন ডিপার্টমেন্টকে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ অবশ্যই ক্লারিফিকেশন আসবে এবং সেটা সকলকে কিন্তু গ্রহণ করতে হবে অথবা কোর্টের দোরগোড়াতে যেতে হবে। দুটো বিষয় কিন্তু এখানে সৃষ্টি হতে পারে। তো বিভিন্ন ডিপার্টমেন্টকে নোটিফিকেশান দেবে সেটা পরের ব্যাপার, আগে এই লাইনটা আমি বোঝানোর চেষ্টা করছি। তো 10 জুন 2025 থেকে 18 মে 2026 এই যে নিয়োগ প্রক্রিয়াগুলো এখানে কি বলছে না, এই পর্যন্ত এই সময় যে নিয়োগগুলো শুরু হয়েছিল সেগুলিতে 2025 সালের যে নতুন ওবিসি সংক্রান্ত বিজ্ঞপ্তির ভিত্তিতে যে নিয়োগ প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু যে 10% এবং 7% সংরক্ষণ করা হয়েছিল। এই ব্যবস্থা ওবিসি যে স্টেট লিস্ট ছিল 140 সেই শ্রেণীর প্রযোজ্য ছিল, যেটা টিএমসি সরকার যেটা শেষ মুহূর্তে যেটা করে গেল। এছাড়াও 13 জুন 2025 লেবার ডিপার্টমেন্টের নোটিফিকেশন অনুযায়ী মডেল 100 পয়েন্ট যে রোস্টার এর বিভিন্ন পর্যায়ে কীভাবে সংরক্ষণ প্রয়োগ হবে সেটাও কিন্তু নির্ধারণ করা হয়েছিল, যেটা গত সরকারের সময় লাস্ট যে রোস্টার, লাস্ট যে ওবিসি তালিকা সেটা। তো ইতিমধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে
এই অংশটি চাকরি প্রার্থীদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি লাইনটি লিখে রেখেছি। এখানে সরকারকে যে পরামর্শ দেওয়া হয়েছে তা হলো কি না, যেসব নিয়োগ প্রক্রিয়া ওই সময়ের মধ্যে শুরু হয়েছিল এবং ইতিমধ্যে ফাইনাল মেরিট লিস্ট এর ভিত্তিতে সফল প্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়ে গেছে। অর্থাৎ কোন নিয়মটা, এই যে লাস্ট যে রোস্টার এবং লাস্ট যে ওবিসি ক্যাটাগরি, এদের যাদের ক্ষেত্রে ফাইনাল মেরিট লিস্ট, ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার, এইগুলো দেওয়া হয়ে গেছে, তৎকালীন রাজ্য সরকারের ওবিসি সংরক্ষণ নীতি অনুযায়ী সেটা কিন্তু বহাল থাকবে। এটা পুরোপুরি ক্লিয়ার। তাহলে আমি বলি এবার একটা বিষয়, ডাব্লিউবিপি এখনও ক্লিয়ার হয়েছে হয়নি, শেষ মুহূর্তে চলছে ইন্টারভিউ প্রসেসের পর এবারে ফাইনাল রেজাল্ট, ঠিক আছে। ডাব্লিউবি এসএসসি অর্থাৎ এসএলএসটি বলা চলে, এসএসসি এক্ষেত্রে কী হয়েছে যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কিছু হয়তো অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, কিছু হয়তো পাননি, বিষয়টি একটু ক্লারিফাই করার রয়েছে, ঠিক আছে। এই একটা রয়েছে। 3 নম্বর হচ্ছে যে প্রাইমারি ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ চলছে, তো তার মধ্যে এটা নিয়ে একটা সংশয় রয়েছে, কারণ কি এখানে ফাইনাল মেরিট লিস্ট হতে বাকি আছে। তাহলে যদি এখানে এদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়নি এবং যে ফাইনাল মেরিট লিস্ট সেটাও কিন্তু প্রকাশিত হয়নি, তাহলে যদি এক্ষেত্রে 7% সংরক্ষণ ধরে, তাহলে 10% সংরক্ষণের যারা সুবিধা নিয়েছিল তাদের অবস্থা কি হবে এখানে, এটা একটা বোঝার বিষয় রয়েছে। ঠিক একইভাবে যদি এসএলএসটির ক্ষেত্রে বলা হয়, এসএলএসটির ক্ষেত্রে যদি নিয়োগ প্রক্রিয়ায় কিছু অ্যাপয়েন্টমেন্ট যদি পেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কী তৈরি হবে, তাহলে এক শ্রেণীর শিক্ষার্থীরা বা অ্যাসপিরেন্টসরা তারা কি চাকরির সুযোগ পেয়ে গেল, অপর প্রার্থীরা কিন্তু সেই সুযোগ সুবিধাটা পাবে না। দ্বিতীয় বিষয় গেল। তৃতীয় হচ্ছে যদি প্রাইমারি ক্ষেত্রে বলা চলে, প্রাইমারি ক্ষেত্রে, তো প্রাইমারি ক্ষেত্রে ওবিসি এবি মিলে যে সংরক্ষণ নীতি, সেখানে 82-83 পাস পেয়ে যারা নাম্বার পেয়ে যারা প্রাইমারি টেট কোয়ালিফাইড করেছে, তাদের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে কী হবে, কারণ তাদের ইন্টারভিউর সময় ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েছে, তারা সেই সুযোগ সুবিধাটা পেয়েছে। এবার যদি 7% সংরক্ষণ প্রাইমারিতে লাগু করে দেয় ফাইনাল মেরিটের জন্য, ঠিক আছে, তাহলে প্রত্যেক চাকরি প্রার্থী যারা 10% সংরক্ষণ এবং 7% সংরক্ষণ নিয়েছে, প্রত্যেকেই প্রথমত ইন্টারভিউতে বসতে দিতে হবে, প্রত্যেককেই ইন্টারভিউতে বসতে দিতে হবে। ফলে ইন্টারভিউতে যদি বসতে দেওয়া হয় তাহলে ঠিক আছে, প্রাইমারি ক্ষেত্রে সামঞ্জস্যতা বজায় থাকলো যে তারা ইন্টারভিউ পর্যায় পর্যন্ত গেল, কিন্তু যখন ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে তাহলে এই 10% সংরক্ষণে যারা সুবিধা পেয়েছিল এতক্ষণ পর্যন্ত টেট পাস বা ইন্টারভিউ ডকুমেন্টস ভেরিফিকেশান ইন্টারভিউতে দেওয়া, তাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টে যদি নাম্বার না থাকে তাহলে তারা সেখান থেকে বাদ পড়বে, জেনারেল ক্যাটাগরি হিসেবে গণ্য হবে। এই দুটো সিচুয়েশন তৈরি হবে, এবং এখান থেকে যদি এই সিচুয়েশন তৈরি হয় তাহলে কী হবে, এই যে বাকি ডাব্লিউবিপি হোক বা এসএসসি হোক, এই নিয়োগ প্রক্রিয়াগুলোর সাথে যখনই মেলাবে তখনই কিন্তু আবার একটা কেস বা কন্টেম্পট ফাইল কিন্তু হবে। তো বিভিন্ন বেড়াজালের মধ্যে একটা সেই কী বলবো, অথই জল সমুদ্রের মধ্যে জলে সবাই পড়ে গেছে সমস্ত এক্সপিরিয়েন্স। কারণ প্রত্যেকটা বিষয় যদি সরকার এই মুহূর্তে যদি এই সিদ্ধান্তগুলো নেয় যে 7% আমরা সংরক্ষণ নেব এবং যা কিছু ঘটবে এরপর 7% সংরক্ষণ চলবে, তাহলে এই নিয়োগ প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে কিন্তু একটার পর একটা জটিলতা তৈরি হবে। জানি না ডিপার্টমেন্টকে সরকার কী নির্দেশ দেবে, ডিপার্টমেন্টেই বা চাকরি প্রার্থীদের জন্য কী নোটিফিকেশান জারি করবে, সেটা কিন্তু এখনও পর্যন্ত সকলের মধ্যে একটা প্রশ্নচিহ্ন থাকছে। তাহলে শুধু পরবর্তীতে ওবিসি সংরক্ষণ নীতিতে পরিবর্তন হয়েছে বলে ইতিমধ্যে চূড়ান্ত মেধা তালিকার ভিত্তিতে নিয়োগপত্র পাওয়া ব্যক্তিদের নিয়োগ বাতিল হবে না, ঠিক আছে, এই নীতির কথা কিন্তু এখানে বলা হয়েছে। অর্থাৎ যারা নিয়োগ প্রক্রিয়া পেয়ে গেছে তাদের ঠিক আছে, তারা একদম নিশ্চিন্তে এক ঘুম দিতে পারে, ঠিক আছে। এবার এই যে শেষের লাইনটা, এই যে লাইনটা, এই লাইনটা নিয়ে কিন্তু প্রশ্ন। এখানে দুটো নোটিফিকেশানের কথা বলা হয়েছে, 18/5/2026 আর একটা 18/5/2026। এই দুটো প্রথমত আমি নোটিফিকেশান দেখাই যে নোটিফিকেশানগুলো কী বলা রয়েছে। তো প্রথমত এই নোটিফিকেশানটি দেখাই, এটা একটা ক্লিয়ার করি। এই যে নোটিফিকেশানে জারি করা হয়েছিল এটা 18/5/2026, আশা করছি সকলে একটু বুঝতে পারছেন। 18/5/2026 কলকাতা যে গ্যাজেট সেখানে, এখানে কী ছিল, এখানে যে কলকাতা হাইকোর্টের যে রায় 22 মে 2024, সেই রায়ের ভিত্তিতে 7% সংরক্ষণ নীতিতে 66টা ক্লাস বা ক্যাটাগরি ওবিসিকে রাখা হয়েছে, এটা একটা। এবার দ্বিতীয় যে নোটিফিকেশানের কথা বলা হলো সেটা কি না, সেটা হচ্ছে এখানে যে
ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে যে বিভিন্ন লেবার ডিপার্টমেন্ট তরফ থেকে যে নোটিফিকেশানগুলো জারি করেছিল, সেই জারি করা নোটিফিকেশান তথ্যটা কিন্তু এখানে চাওয়া হয়েছে। এই তথ্যটা কিন্তু এখানে এটাই বলছে। তাহলে এই দুটো বিষয় যখন গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে, তাহলে এই যে শেষের লাইনটার এটার অর্থটা কী এসে সেটা একবার দেখা যাক। এই লাইনটার ক্ষেত্রে কি হতে পারে, তো এখানে বলা রয়েছে যে লাইনটা, সেটা আমি বাংলাতে একটু বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো এখানে বলা রয়েছে যে যেসব নিয়োগ ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে চূড়ান্ত মেধা তালিকা অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়নি, সে অন্যান্য ক্ষেত্রে সরকারকে নিম্নলিখিত 18 মে 2026 দুটি যে নোটিফিকেশান বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, এই দুটো এর সঙ্গে লেবার ডিপার্টমেন্টের যে নোটিফিকেশান যেটা 25/5/2026 সেটা কিন্তু অনুসরণ করতে বলা হয়েছে। এবং সেখানে চূড়ান্তভাবে নির্দেশ দেওয়া হয়েছে, যে নোটিফিকেশান স্পষ্টভাবে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের সমস্ত রিক্রুটিং যে এজেন্সি বা অথরিটি রয়েছে চলমান নিয়োগ প্রক্রিয়া নিষ্পত্তি করার সময় এই নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে। এখন এখান থেকে কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে যে এই যে রিক্রুটমেন্টগুলোকে বলা হয়েছে সেটা পিআরবি বোর্ড যেটা, এবং WBP বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এবং WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, এই যে তিনটি বিশেষ করে এখানে কিন্তু তারা কিন্তু এই যে অর্ডার ফলো করবে, অর্থাৎ এই যে তিনটি নোটিফিকেশনের অর্ডার, এই তিনটি নোটিফিকেশন অর্ডার কিন্তু ফলো করবে। তাহলে এই তিনটা যদি ফলো করে এখানে চূড়ান্তভাবে বলা রয়েছে, কোনো ডাউট নেই, 66টা কাস্ট, 7% সংরক্ষণ, ওবিসি AB বাদ, A এবং B বাদ, শুধুমাত্র ওবিসিকে নিয়ে কাজ করবে। তাহলে এই যে রিক্রুটমেন্ট বোর্ডগুলো রয়েছে সেখানে তারা কি নোটিফিকেশান দেবে, এটা নিয়ে কিন্তু এখন প্রশ্নচিহ্ন থাকছে। সে পিআরবি হোক, SSC হোক, আর প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড হোক। তাহলে এখান থেকে একটা আরও জটিলতা তৈরি, সেই জটিলতা কিন্তু এমনভাবে তৈরি হবে যেখানে কিন্তু সেই সমুদ্রের শিশিরের মতো একটু বিন্দু 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 করে একটা ক্ষোভ তৈরি হবে সকলের মধ্যে। কারণ 7% সংরক্ষণ গেলে সরকার নতুন নীতিতে কার্যকরী হবে এবং পরবর্তী যে জট সেটা যেমন কাটবে, অপরদিকে যদি 17% যদি এটাতে যাচ্ছে জটটা কাটছে, এবং কেস বা এক্সপিরিয়েন্সদের মধ্যে একটা যে বঞ্চনা সেটা কিন্তু তৈরি হবে। এবং যদি 17% যায় তাহলে এই যে এত ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে নোটিফিকেশন বা 2022 সালে 2022-এ যে 2024-এ যে 22 মে কলকাতা হাইকোর্টের রায়, 66টা কাস্ট, 7% সংরক্ষণ, সেগুলো কোথায় গেল, এটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন তৈরি হবে। অর্থাৎ উভয় দিকেই কিন্তু এক্সপিরিয়েন্স রেডি রয়েছে, কেউ চাইছে 17% সংরক্ষণ, কেউ চাইছে 7% সংরক্ষণ, কেউ চাইছে ওবিসি AB, কেউ চাইছে শুধুমাত্র ওবিসি। কেউ যদি ওবিসি শুধু চায় তাহলে পরবর্তী রিক্রুটমেন্টগুলো সঠিক পথে যাবে, কেউ যদি চাইছে 17% সংরক্ষণ ওবিসি AB হিসেবে তাহলে এই রিক্রুটমেন্টগুলো বর্তমানে যে জটিলতার মধ্যে থাকবে। তো এখনও পর্যন্ত ক্লিয়ার কেউ করতে পারেনি স্পষ্টভাবে, যতক্ষণ পর্যন্ত না ডিপার্টমেন্টাল যে রিক্রুটমেন্ট বোর্ডগুলো রয়েছে তারা কোনোভাবে নোটিফিকেশান জারি না করলে বোঝা মুশকিল। এক্ষেত্রে সরকারের সাথে কমিশনের কি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, বা আমাদের যে সরকারি তরফে যে আইনজীবী রয়েছে, সরকার তরফ থেকে যে আইনজীবী প্যানেল, সেখান থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে, সরকার নিজস্ব মতামত কি ব্যক্ত করতে চাইছে, রিক্রুটমেন্ট বোর্ডগুলোর সাথে কি তথ্য আসছে, এই সমস্ত দিক বিচার বিবেচনা করেই কিন্তু ওবিসি 7% যাবে নাকি 17% যাবে, এই যে পেন্ডিং রিক্রুটমেন্টগুলো সেগুলো কিন্তু বোঝা যাবে। তাই কেউ বিভ্রান্ত না হয়ে যেটুকু চলছে সঠিকভাবে চলার চেষ্টা, এবং একটাই উপদেশ দেবো, যাদের ওবিসি কাস্ট যে সার্টিফিকেটগুলো রয়েছে পুরনো, যথাসময়ে আপনারা রিভেরিফিকেশন যেটা চলছিল, ভেরিফিকেশন অর্থাৎ রিভ্যালিডেশন বা ভ্যালিডেশন যেগুলো চলছিল আর কি, সেগুলো করে নেওয়া, অর্থাৎ পুরনো হাতের লেখা সার্টিফিকেট থেকে ডিজিটাইজ যে সার্টিফিকেট সেটা বের করে নেওয়া সকলের জন্য, এবং সাথে সাথে রিক্রুটমেন্ট বোর্ডের দিকেই একটু নজর রাখা। তো অযথা ফালতু টেনশন না করে যার যে প্রিপারেশন শেষ মুহূর্তে চলছে চলা, এবং আগামী পরীক্ষাগুলোর জন্যও কিন্তু প্রস্তুতি নেওয়া। কারণ এখান থেকে থমকে থাকলে কিচ্ছু হবে না, আরও বিভিন্ন রকমের যে নিয়োগ প্রক্রিয়া সেগুলো হবে, প্রত্যেকে কিন্তু সেটার জন্য প্রিপারেশন এবং প্রস্তুতি নেওয়া। ঠিক আছে, তো ভিডিওটা বেশি লেন্দি করছি না, যাটুকু বোঝানোর এখান থেকে এটাই তথ্য রয়েছে। হয়তো অনেক ইউটিউব চ্যানেলে অনেক কিছু বলার চেষ্টা করবে, বোঝানোর চেষ্টা করবে, কিন্তু হয়তো ইংরেজিতেই বোঝাক বা বাংলাতেই বোঝাক বা বিশাল কিছু থাম্বনেল দিয়ে বোঝাক,
কোনো কিছুই আসে যায় না যতক্ষণ পর্যন্ত না রিক্রুটমেন্ট বোর্ডগুলোর থেকে নোটিফিকেশান জারি করছে বা কোনো কিছু ক্লারিফিকেশান দিচ্ছে। এটা বিসিডাব্লিউ থেকে তথ্য, সরকারের নির্দেশ, কমিশনের নির্দেশ, এবং কমিশনের নির্দেশকে রিক্রুটমেন্ট বোর্ডগুলো কতটা যথাসময়ে সঠিকভাবে পালন করছে, সরকার অ্যাসপিরেন্টসদের কথা কতটা ভালোভাবে ভাবছে, সেগুলো দেখার বিষয়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ। সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।